আমার বক্তব্য যে বাংলা মিডিয়ামের ছেলেরা কি করবে, কি করলে তারাও তোর জায়গায় আসতে পারবে, কি করতে হবে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের তার জন্য? প্রথমে আমার প্রশ্ন হচ্ছে, তুই কি মানে 11-12 এরকম কোনো ফেজ এসেছিল যেখানে তুই একদম ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলি, আউট অফ দ্য ট্র্যাক হয়ে গেছিলি, সেটা এক সপ্তাহের জন্য হলো, এরকম কি এসেছিল তোর কখনো? যে আমি একদম সিরিয়াসলি হতে চাই, আমি ডাক্তার হতে চাই, কিন্তু আমি সামহাও একটা রিলেশনশিপে রয়েছি বা শুরু হয়ে গেছে, আমি কি করব, এখন আমার কি করা উচিত, আমি কি নিট ক্র্যাক করতে পারবো? এটার উত্তর তুই দে। কি বই তুই ফলো করতি, বা সাজেস্ট কর যে কি বই ফলো করা উচিত, একটা করে বইয়ের নাম বলে দেওয়া, বা বায়োলজি কি এমসিকিউ বই হতে পারে, MCQ হতে পারে। আজকে আমার সাথে যে আছে, আজকের দিনে দাঁড়িয়ে তার ভূমিকা দেওয়ার বা ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো রকম দরকারই পড়ে না। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক খবরের কাগজে বা প্রত্যেকটা খবরের চ্যানেলে যে সব সময় বিরাজমান, এবং অ্যাকচুয়ালি যে আজকের দিনে দাঁড়িয়ে বহু ছাত্রছাত্রীদের একটা কিন্তু ভয়ের জায়গাও বটে। কারণ প্রত্যেকের বাবা মা আজকের দিনে দাঁড়িয়ে বলছে যে দেখ দেখ এই ছেলেটাকে দেখ, বড় হয়ে সৌম্যদীপের মতো হতে হবে। ঠিকই গেস করেছেন। আজকে আমার সাথে রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সেলিব্রিটি, পশ্চিমবঙ্গের মধ্যে যে সর্বভারতীয় নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং ভারতবর্ষের মধ্যে যার র্যাঙ্ক 19, সেই সৌম্যদীপ আজকে আমার সাথে আড্ডা দিতে এসছে, এবং তোমাদের সাথেও। তাই শুরুতেই সৌম্যদীপকে অনেক 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 শুভেচ্ছা। একজন বাঙালি হিসাবে একজন বাঙালিকে, একজন শিক্ষক হিসাবে ছাত্রকে, একজন দাদা হিসাবে ভাইকে, আর একজন ডাক্তার হিসাবে একজন হবু ডাক্তারকে প্রথমেই অনেক শুভেচ্ছা সৌম্যদীপ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি আবারও বলছি যে স্যার, তুই যখন এমতে যাবি তখন কেউ স্যার বলবি, সিনিয়র। হ্যাঁ, ধন্যবাদ দাদা। হ্যাঁ, আর আমাকে স্যার বলিস না। এখনো অব্দি কতগুলো মোটামুটি অভিনন্দন পেয়েছিস, কত জায়গা থেকে অভিনন্দন পেয়েছিস এখনো গুনেছিস এগুলো? প্রথমে তো বাড়ির লোকেরাই অভিনন্দন করেছিলেন, তারপরে কোচিং এর টিচার্সরা, স্কুল টিচার্সরা, তারপরে যখন প্রাইমারি যখন ছোটবেলার যেসব টিচাররা ছিলেন, তারপর আমাদের এখানে যে মিন্স সরকারি যেসব দপ্তররা আছে তাদের যে হেড, তারা অভিনন্দন দিয়েছেন, যেমন পুলিশ স্টেশনে, তারপর এসপি স্যার, তারপর এমএলএ এমপি স্যার সবাই এসেছিলেন বাড়িতে। মানে এই মুহূর্তে তুই কি সেই স্টারডামটা ফিল করছিস এবং এটাকে কি এনজয় করছিস, নাকি কখনো কখনো একটু চাপ লাগছে? না, একটু একটু তো এনজয় করছি, কিন্তু যখন রিপোর্টার্সরা বেশি মানে অ্যাটাক করে দিচ্ছে তখন একটু প্রেসার ফিল হয়ে যাচ্ছে, কারণ একই মিন্স সেম থিংস বারবার রিপিট করতে হয়। রিপোর্টার্সরা বিভিন্ন চ্যানেলস থেকে আসে, আর ওই একই রকম কোশ্চেন্স বারবার ধরে ওগুলোই বলতে হয়। ওটা একটু হেক্টিক হয়ে গেছিল প্রথমে কালকে। এই যে এতগুলো মোটামুটি শুভেচ্ছা পেলি, এর মধ্যে কোন শুভেচ্ছাটা মানে তুই একদম মানে আনএক্সপেক্টেড ছিল এবং একেবারে তুই খুব খুশি হয়ে গেছিস? এরকম কোনো মানে স্পেশাল যে শুভেচ্ছা তুই পেয়েছিস যেটা খুব আনএক্সপেক্টেড এবং একদম তুই মানে একদম ইউফোরিক হয়ে গেছিস যেটা পাওয়ার পর? সবচেয়ে তো বলবো এটা আমার বাবা শুভেচ্ছা দেয়, কারণ নিটের রেজাল্টের পরে বাবা সবচেয়ে খুশি হয়েছে, বাবা সবচেয়ে বেশি শুভেচ্ছা দিয়েছেন এটার জন্য। আচ্ছা, মানে তুই একদম কি ফর্মাল উত্তর দিচ্ছিস? মানে এরকম অনেকের থাকে না, অনেককে দেখানোর থাকে, অনেককে বলার থাকে, বা অনেকের জন্য কেউ একটা রেজাল্ট করে, যখন তার একটা উইশ আসে বা সে যখন মানে তুই যাকে যার মানে অনেকে থাকে না এরকম যে দেখিয়ে দিলাম আমিও করতে পারি, এবং এরকম কেউ তাহলে তোর নেই? না, এরকম একজন তোকে উইশ করেছে যে মানে যাকে তুই বলি কেমন দিলাম দেখে নিলি তো, আমার অকাতটা দেখে নিলি তো, এরকম কেউ ছিল না তাই তো? না, এমনি কিছু থাকেনি। মানে তুই বরাবরের একদম ভালো স্টুডেন্ট তাই তো, একদম বরাবরের একদম সেই ভালো ছেলে আর কি, বাঙালিদের সুবোধ ভালো। বুঝলাম। তা তোর তুই তো আমাদের পশ্চিমবঙ্গেরই ছেলে এবং এখানেই থাকতিস, এখানেই পড়াশোনা করেছিস তো? হ্যাঁ, ছোট থেকে আজ অব্দি তুই এখানেই থেকেছিস, এখান থেকে কোথাও যাস না? তার মানে এই যে অনেকে চলে যায় দূরে, আমি স্পেসিফিক্যালি জায়গার কথা বলছি না, উত্তর পশ্চিম ভারতে চলে যায়, তো এই যে চলে যায়, তো তার মানে তো এটার খুব একটা প্রয়োজন পড়ে না? না, প্রিপারেশনের জন্য তার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ পড়া তো একই, তুমি যেখানে যে পড়ছো, কারণ একটা নিজস্বতা থাকা উচিত, যেটা বলে
কারণ তোমাকে যেটা সবচেয়ে বেশি স্যুট করে সেটা যদি করো সেটাই সফল হবে। কাউকে ফলো করে কোনোদিন সাকসেস আসে না, ফলো করলে তার মতনই হয়ে যাবে, কারণ সবারই সবকিছু পার্সপেক্টিভ আলাদা, পয়েন্ট অফ ভিউ আলাদা। তো নিজের যে মেথডটা স্যুট লাগে ওইটাই যদি কেউ রিলিজিয়াসলি ফলো করে তো সাকসেস হয়ে যাবে। তার মানে তুই বলছিস যে এই যে তাহলে যে ইন্টারভিউ হয় বা তোর আজকে ইন্টারভিউ দেখবে, তার মানে তোকে ফলো করতে তুই বলছিস না, তুই বলছিস যে আমার কথাগুলো শোনো, শুনে তুমি তোমার মতো করে ইমপ্লিমেন্ট করো, আমাকে ফলো করতে ইমপ্লিমেন্ট বাই ইয়ার ওন ওয়ে। হ্যাঁ মানে সেটাই। এই জন্য মানে এমনিতে ইন্টারভিউতে একদম খুব কমন কয়েকটা প্রশ্ন থাকে যে তুমি কি কি বই পড়েছো, কি কত ঘন্টা পড়েছো, এই যে বাধাগতের যে প্রশ্নগুলো, আমার মনে হয় এগুলো না খুব বোকা বোকা প্রশ্ন। কারণ কোনো বই খারাপ হয় না, আমার তো মনে হয় সব বই কিন্তু 19-20 সেম। আর নিজের জন্য তো একটাই বই থাকতে, সেটা এনসিইআরটি, তাই তো? হ্যাঁ, এনসিইআরটিটা তো মেন, ওটা তো এনসিইআরটিটা মেন। আর এমসিকিউ বই মানে এত এমটিজি রয়েছে, আরিহান্ত রয়েছে, আমার মনে হয় সবই 19-20, খুব একটা ডিফারেন্স কিন্তু বইয়ের মধ্যে নেই। হ্যাঁ, মিন্স যেটাকে ফলো করতে হবে সেটাকে রিলিজিয়াসলি ফলো করতে হবে, এই নয় যে সবকিছু ফলো করতে যে কোনোটা ঠিকভাবে হলো না। যদি একটা কিছু ফলো করছি, সাপোজ আমি আকাশে পড়তাম, যদি আকাশের স্টাডি মেটেরিয়াল ফলো করছি তাহলে ওটা A to Z ফলো করতে হবে। যে আরো অন্য কিছু ফলো করতে যে এটাও মিস হয়ে গেল, আবার আরো কিছু পড়তে যে আরো মিস হয়ে গেল, ওটাতে কিছু কাজ হবে না। মানে যেটা ফলো করতে হবে রিলিজিয়াসলি ফলো করতে হবে। মানে এই যে অনেকের একটা স্বভাব আছে যে একটা বই হলো, আবার কারুর থেকে আরেকটা বইয়ের নাম শুনলো, সেটাও কিনে নিল, এটাও কিনে নিল, ওটাও কিনে নিল, একবার এই এমসিকিউ বইটা কিনছে, ওই এমসিকিউটা বই কিনছে। মানে এটা তুই বলছিস একদম একটা বাজে স্বভাব আর কি, এবং এটা ক্ষতিকর। হ্যাঁ, এটা উচিত নয়, কারণ রিডিং এ বুক 10 times is much better than reading 10 books one time, আছে না কথাতে? একদম একটা বইকে 10 বার পড়ো, 10টা বইকে একবারের জায়গায়। এবং আমার মনে হয় যদি কাউকে একটা বই পড়তে হয়, একটা বই, তাহলে সেটা সবার আগে এনসিইআরটি হওয়া উচিত। হ্যাঁ, মেন তো এনসিইআরটি হওয়া উচিত। মানে আগে এনসিইআরটি কেউ না পড়ে অন্য বইতে তো জাম্প করাই উচিত নয় আমার মনে হয়। আগে তো এনসিইআরটিটা অ্যাটলিস্ট বায়োলজির ক্ষেত্রে, হ্যাঁ, বায়োলজি কেমিস্ট্রিটা পড়াই উচিত, তারপরে অন্য। বেশ বেশ, যাই হোক, এরকম কথা তো চলতেই থাকবে। কিন্তু আমি একটু নর্মাল কথায় আসি যে এই যে তুই আজকে ডাক্তার হলি, আমি তোর ব্যাপারে পড়ছিলাম, তোর তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল বা তোর বাবার ইচ্ছা ছিল, তো তুই কি তোর বাবার, মানে বেশিরভাগ বাঙালি, আমাদের বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে 99% লোকের বাবা মাই চাই যে ছেলে বা মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, এখনো চাই। তো তোর বাবাও নিশ্চয়ই তার ব্যতিক্রম নয়। আমার প্রশ্নটা হলো যে তুই তোর বাবার ইচ্ছায় ডাক্তার হলি, নাকি তোরও ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার? না, এমনি তো মেন ইচ্ছা তো প্রথমে প্যারেন্টসেরই ছিল, কারণ ছোটবেলাতে তো যখন এত মিনস একাডেমিক ডেপথ আসে না, তখন তো ছোটবেলায় তো ওরা চাইল্ডস ড্রিম, তার তো অনেক রকম ইচ্ছা থাকে যে এইটাও হবো এইটাও হবো, কিন্তু এটাকে একটা ডিরেকশনে চ্যানেলাইজ করা যে আমাকে হ্যাঁ মেডিকেল ফিল্ডে যেতে হবে, এটা কিন্তু প্যারেন্টসের জন্যই হয়েছে। তাহলে তোর স্বপ্ন কি ছিল, মানে কি কি স্বপ্ন দেখেছিস ছোটবেলায়? যেরকম আমি যখন ছোট ছিলাম সবার আগে আমার ইচ্ছা ছিল আমি একটা বড় লরি কিনে লরি ড্রাইভার হবো, আমার সবার আগে ওটা ভালো লাগে। এরকম তোর কি কি ইচ্ছা দেখেছিস? তারপরে পরবর্তীকালে পুলিশ হতে ইচ্ছা করেছে কখনো তারপরে আমার মন্ত্রী হতে ইচ্ছা করেছে। তোর এরকম কি কি ইচ্ছা করেছে? মানে একদম ওয়াইল্ড ফ্যান্টাসি কিছু আছে ছিল যেটা? না, ওয়াইল্ড ফ্যান্টাসি তেমন কিছু নয়, আমার ড্রয়িং করা হবি আছে, ড্রয়িং। তো আমি মানে আর্টিস্ট হতে চেয়েছিলাম ছোটবেলাতে, যখন আমার একাডেমিক প্রেসার থাকেনি। দেখ, আমার মনে হয় তুই এখনো আর্টিস্ট। কোনো একজন আর্টিস্ট ছাড়া সে কিন্তু 19 র্যাঙ্ক করতে পারে না বা ফার্স্ট হতে পারে না। যে ফার্স্ট হচ্ছে তার মধ্যে একটা আর্ট ব্যাপার রয়েছে, সে আর্টিস্ট। ঠিক আছে, তুই পড়াশোনাটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলিস, সেই জন্যই তুই বাকিদেরকে টপকে গেছিস। কারণ একটা কথা নিশ্চয়ই তুইও মানবি যে রিসোর্স কিন্তু আজকে সবার কাছে রয়েছে। তুই আকাশে পড়েছিস, আকাশের এরকম কোনো রিসোর্স নেই যেটা কিন্তু আজকে ইউটিউবে অ্যাভেলেবেল নয়, বা এরকম কোনো তুই বই পড়িস নি যেটা বাকিরা কিনতে পারে না। তার মানে রিসোর্স কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল। আমার মনে হয় কম্পিটিশনে লোকে পিছিয়ে যায় সেটা শুধুমাত্র এই আর্টটার অভাবে। এবং যেহেতু আমার মনে হয় তুই একদম জন্ম থেকে আর্টিস্ট হতে চেয়েছিলিস, তাই ওই সুন্দর ম্যানেজ করা ব্যাপারটা তোর একদম সহজাত, তাই তো? আমার তো মনে হয় তাই। টেকনিক ইজ ইম্পর্টেন্ট রাইট নাও, এখনকার দিনে তো, কারণ রিসোর্স ইজ অলওয়েজ সেম, সবার কাছে রিসোর্স সেম থাকে। হ্যাঁ, তো মানে আমার বক্তব্য হচ্ছে যে এই ম্যানেজটা, মানে এইটার সম্পর্কে তুই যদি কিছু বলতে চাস, মানে প্রত্যেকের আলাদা হবে, তবুও তুই যদি কিছু বলতে চাস যে মানে স্মার্ট স্টাডি বা এই টেকনিক, যে টেকনিকটা একজন টপার বানায়, র্যাঙ্কার বানায়, এই টেকনিকটা কি, মানে কি করতে হয় তার জন্য? করতে হয় নাকি আরো কিছু করতে হয় তার সাথে?
না, এমনি তো নিটের জন্য কোয়েশ্চেন প্র্যাকটিস খুব এসেন্সিয়াল, কারণ থিওরি ওভারঅল সবাই জানে, যে নিটে কম মার্কস আনছে সেও জানে, যে বেশি মার্কস আনছে সেও জানে, কিন্তু যে বেশি মার্কস আনছে তার কোয়েশ্চেন প্র্যাকটিসের ডেপথটা বেশি এবং সে মোর নাম্বার অফ কোয়েশ্চেন প্র্যাকটিস করেছে, তার ওর জন্য কোয়েশ্চেন প্র্যাকটিস থেকে তার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাও চলে আসে, আর ওখান থেকে ইজিলি নিটের ব্যাপারটা বেরিয়ে যায়। ওর জন্য মেন স্কিল যেটা সেটা তো কোয়েশ্চেন প্র্যাকটিস নিটের জন্য কিন্তু মাস্ট, কারণ নিটটা তো এখন স্পিড আর অ্যাকুরেসি গেম হয়ে গেছে পুরোটাই, কারণ কনসেপ্ট পুরো সিম্পল সব এনসিইআরটি থেকে যেটা ওভারঅল সবারই জানা আছে, কিন্তু তার মধ্যে যারা স্পিড আর অ্যাকুরেসি থাকবে সেই নিটে পারফেকশন এনে দেবে। মানে অবভিয়াসলি এটা নিশ্চয়ই সবাই জানেও যারা দেখছে, যে না জানলেও তাহলে জেনে নে। সৌম্যদীপ বললো যে অনেকে কি করে বারবার ওই পড়েই যায়, এমসিকিউ আর প্র্যাকটিস করে না। এমসিকিউ যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু আলটিমেটলি পিছিয়ে পড়বে, কারণ সৌম্যদীপ যেরকম বললো, যত কেউ এমসিকিউ প্র্যাকটিস করবে, এমসিকিউ সলভ করাটা কিন্তু একটা আর্ট, তাই তো? আমি যদি ভুল না বলি, মানে সলভ করতে করতে ওটার অ্যাকিউরেসি বাড়তে থাকে, স্পিড বাড়তে থাকে, এবং অনেক সময় এরকমও হয়ে যায়, মনে হয় তোরও হয়েছে, যে তুই হয়তো প্রশ্নটা দেখেই বুঝে যাচ্ছিস যে কি মানে উত্তরটা কোন দিকে, সেটা তো হয়ে যায়, এটা হয়ে যায়। এবং এটা যত ডেভেলপ করবে তত অ্যাকচুয়ালি কিন্তু র্যাঙ্কটা উপরের দিকে উঠতে থাকে। তাই আমার মনে হয় প্রথম দিন থেকে কি তাহলে পড়ার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিসটা শুরু করা উচিত নাকি? হ্যাঁ, এটা তো আমি রেগুলারলি করতাম, যে কোনো একটা টপিক ক্লাসে শেষ হলো, ওইটা বাড়িতে এসে পর ওই টপিক থেকে ক্লাস নোটস বা বুক থেকে রিভাইজ করা, ফির ওটা এনসিইআরটি থেকে ম্যাপ করে নেওয়া, যে ওটা কোন কোন কনসেপ্টগুলো এনসিইআরটি তে ম্যাচ হচ্ছে, তারপর এন্ড অফ দ্য ডে ওইটা রিলেটেড কোয়েশ্চেন প্র্যাকটিস করা, যেটা পুরো ওভারঅল কনসেপ্টটাকে পুরো নিট পয়েন্ট অফ ভিউ দিয়ে রেডি করে দিত। এর জন্য এমসিকিউ প্র্যাকটিস মাস্ট। তার মানে যারা শুনছে প্রত্যেকে আজ থেকে আমি সবসময় বলি কাল বলে কিছু নেই, আজ থেকে এমসিকিউ প্র্যাকটিস শুরু কর। সারাদিনে যেটা বললি রাত্রিরে শোয়ার আগে সেই টপিকগুলোর এমসিকিউ অ্যাটলিস্ট কিছুটা হলেও প্র্যাকটিস করে নে, কারণ না হলে ইটস ভেরি টাফ। যাই হোক, আমি স্বপ্ন নিয়ে কথা বলছিলাম। তো তোর বাবা মায়ের স্বপ্নে তুই ডাক্তার হওয়ার স্বপ্ন প্রথমবার দেখলি, এটা শুরুটা কবে, মানে প্রথম তোর কবে মনে হলো যে আমি ডাক্তারই হব? আমার তো এটা মনে হয়েছিল 9-10-এ, যখন আমি 9-10-এ সায়েন্স পড়ি, আমার ইন্টারেস্ট ডেভেলপ হয়, আর আমি ভেবেছিলাম হ্যাঁ 11-12-এ আমি আই ক্যান গো অ্যাহেড ইন সায়েন্স ক্যারিয়ার, ওর জন্য আমি মেডিসিন টেক ওভার করে নিয়েছি। আচ্ছা, মানে তুই 11 মানে মোটামুটি 9-10 থেকে বুঝে গেছিলি যে ডাক্তার হবি, এবং সেই জন্য আর কি নিজেকে তৈরি করেছিলি। যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে স্বপ্ন প্রচুর মানুষ দেখে, স্বপ্ন 16 লাখ ছেলে পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকেরই কোথাও না কোথাও স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন সত্যি খুব কম ছেলে মেয়ে করে। তুই স্বপ্নটাকে সত্যি করেছিস। তো আমার বক্তব্য দিস এটা তোর কবে থেকে, আচ্ছা যারা র্যাঙ্ক করে এরকম একটা ভালো রেজাল্ট তুই করেছিস, আমার মনে হয় তারা আগে থেকে বুঝে যায়, একটা সময় এসে যায় প্রিপারেশনের মধ্যে, যখন সে বোঝে যে আমার এর থেকে খারাপ হবে না, এর থেকে ভালোই হবে, মানে অলরেডি আমি একটা স্টেজে রয়েছি। এইটা কবে তোর এই ফিলটা এলো, আর এইটা মানে ফিলটা এলো কিভাবে, মানে যখন তোর মনে হলো হ্যাঁ আমি 1000-এর মধ্যে তো থাকবোই, এইবার 100-র মধ্যে যাব না 10-এর মধ্যে যাব, সেটা এর পরের খানে, এই ফিলিংটা কবে এলো তোর, মানে মনে হলো হবেই এবার? যখন 12th-এর মিন্স এন্ডিং বলবো না, মোটামুটি মিডে যখন পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যায়, 12 আর 11 তো কমপ্লিট হয়ে গেছে আগের সেশনে, আর যখন বোর্ডসের প্রিপারেশন মোটামুটি ভিগোরাসলি চলে, যখন বোর্ডসের আগে, তখন মোটামুটি বুঝতে পেরে গেছিলাম যে আমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের কনসেপ্ট সব ঠিকঠাক হয়ে আছে, শুধু মানে মক টেস্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তখন আমার লেগেছিল যে হ্যাঁ এরপর মিন্স আই ক্যান ডু ইট ইন দ্য রিয়েল গেম। আবার একটু নর্মাল কথায় আসি, টেকনিক্যাল কথার বাইরে, সেটা হচ্ছে যে একটা সমস্যা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে 11-12 নিশ্চয়ই এনসিইআরটি তে হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার তুইও পড়েছিস, ভালো করে জানিস যে এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই বয়সটা যেখানে তুইও এখনো রয়েছিস, এই সময় ছেলেরা বিগড়ে যায়, 11-12 তো আরো বিগড়ে যায়, বিশেষ করে বাঙালি ছেলেরা যারা গ্রামের দিকের প্রথমবার এই সময় হয়তো কোচিং এ যাচ্ছে, বাইরে যাচ্ছে, কলকাতা আসছে, there are lots of distractions around. তোর কি প্রথমে, আমার প্রশ্ন হচ্ছে, তুই কি মানে 11-12 এরকম কোনো ফেজ এসেছিল যেখানে তুই একদম ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলিস, আউট অফ দ্য ট্র্যাক হয়ে গেছিলিস, সেটা এক সপ্তাহের জন্য হলো, এরকম কি এসেছিল তোর কখনো? না, অন্য কিছু আসেনি, কারণ আমি যেখানে থাকতাম প্লেস বাঁকুড়াতে, সেখানে মোটামুটি স্টাডি এনভায়রনমেন্ট মেনটেন থাকতো, আর আমাদের যে স্টুডেন্টস গ্রুপ আছে সবাই অলমোস্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার জন্য একটা স্টাডি মোটিভেশন ওইখান থেকেই আসতো, যে একটা মেন্টাল সাপোর্ট আসতো বন্ধুদের, যে
means all are trying towards a single goal. আচ্ছা, So friends খুবই হেল্প করেছে। মানে 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 11-12 বা যে কোনো কিছুতে সাফল্য পাওয়ার জন্য মানে বন্ধুর গ্রুপটাও ম্যাটার করে, যে আমরা কোন বন্ধুগুলোকে চুজ করছি। অ্যাবসলিউটলি, হ্যাঁ, কারণ সেইটাই আমার মনে হয় ডিস্ট্রাকশনের মূল, আবার কখনো কখনো সাফল্যেরও মূল। ওই তো সে কোথায় আছে না, যে ইউ উইল বি ওয়ান অফ দি মোস্ট কমন 5 পিপল, এভারেজ অফ দি 5 পিপল ইউ মিট অ্যারাউন্ড। মানে যে 5 জনের সঙ্গে তুমি দেখা করো বা আশেপাশে থাকো, তার ওয়ান অফ দ্য এভারেজই হবে যদি নরমাল ফ্লোতে চলে যাও। আমি শিওর যে যারা শুনছে তারা কিন্তু অলরেডি বুঝে গেছে যে সৌম্যদীপ কিন্তু এমনি এমনি ফ্লুকে টপার হয়নি। ওর কথাবার্তা শুনলেই বোঝা যায় যে ওর মধ্যে একটা আলাদা কিছু আছে। ও কিন্তু অলরেডি বেশ কিছু কথা বলেছে যেগুলো কিন্তু একটা সাধারণ ছেলে মেয়ের পক্ষে বলা সম্ভব নয়। এবং এই ফিলোসফি কিন্তু শুধুমাত্র একজন খুব ভালো স্টুডেন্টের থাকে। টপার র্যাঙ্কার এগুলো তো মার্কসের উপর তারপরে ডিপেন্ড করে, বাট সৌম্যদীপ কিন্তু অলরেডি ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, ছাত্র হিসাবে খুব ভালো, মানুষ হিসাবে খুব ভালো, সেটা কিন্তু ওর কথা শুনলেই বোঝা যায়। তার মানে তুই বলছিস যে তুই ডিমোটিভেট হসনি। আচ্ছা, এরকম আশেপাশে কাউকে দেখেছিস যে ডিমোটিভেট হয়ে গেছিল কিন্তু আবার বাউন্স ব্যাক করেছে এরকম? হ্যাঁ, ওটা তো ডিমোটিভেশন তো স্টুডেন্টদের মধ্যে 11-12 যখন সিলেবাস গোয়িং অন হয় তখন কম হয়। কি যখন নিট এক্সামটা আসে না, এক্সামের আগে সবাই প্যানিকে, অনেক স্টুডেন্টই, ভালো ভালো স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যেতে। তখন আমি আমার অনেক বন্ধুদেরকে দেখেছি যে এক্সামের আগে, আসল নিট এক্সামের আগে ডিমোটিভেট হয়ে যেত, কি ক্যান উই ডু ইট অর নট, 2 साल का प्रिपरेशन वेस्ट तो नहीं चला जाएगा, ऐसा এমন ফিলিংস চলে অনেকজনের মধ্যে চলে আসে। ওইটা মিস টিচার আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করলে মোটামুটি মোটিভেট থাকা যায়। আর প্যারেন্টসদের তো সব কথা শেয়ার করতেই হবে যদি ঠিক পথে মানে সাকসেসের দিকে এগিয়ে গিয়ে যদি যেতে যায়। আমার কাছে একটা প্রশ্ন খুব আসে, আমি তোকে এটা না করে পাচ্ছি না, কারণ এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, তুই দিতে পারবি, কারণ আমি তোর জেনারেশনের আগের জেনারেশন। একটা প্রশ্ন খুব আসে আমার কাছে, আমাকে একটা প্রশ্ন অনেকেই করে যে দাদা আমি আকাশে পড়ছি, বা কেউ বলে আমি একটা অনেক বড় ইনস্টিটিউটে এসে পড়ছে, এবং সে বলছে যে দাদা আমি না এখানে এসে রিলেশনশিপে জড়িয়ে পড়েছি, আমি কি পারবো নিট ক্র্যাক করতে? আগে আমাকে উত্তর দে, এই প্রশ্নটার উত্তর তুই দে, কারণ এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না ভাই, কারণ আমি এটা আগের জেনারেশনের ছেলে, আমার সময় হতোই না এই সময়, মানে এখন এটা খুব নর্মাল, আমাদের সময় অতটাও সহজ ছিল না। তো প্রথমে আমি তোর থেকে জানতে চাইছি, তুই উত্তরটা দে। এই প্রশ্নটাই আমি তোকে জাস্ট ট্রান্সফার করে দিলাম, যে আমাকে করেছিল জাস্ট কিছুদিন আগে আমার কাছে অন্তত 20-25টা এরকম মেসেজ এসছে যে আমি একদম সিরিয়াসলি হতে চাই, আমি ডাক্তার হতে চাই, কিন্তু আমি সামহাও একটা রিলেশনশিপে রয়েছি বা শুরু হয়ে গেছে, আমি কি করব, এখন আমার কি করা উচিত, আমি কি নিট ক্র্যাক করতে পারবো? এটার উত্তর তুই দে আমাকে। এরকম তো আমি জেনারেল ওভারভিউ বলতে পারি, কি যখনই প্রিপারেশন জার্নিতে কখনই মনে হবে যে আই এম গোয়িং ডাউন বা আমি করতে পারছি না, তখন উই শুড রিমেম্বার মানে হোয়াই উই হ্যাভ কাম সো ফার, মানে কি জন্য, কোন ড্রিমটা আমাকে এত দূর নিয়ে এসে যে আমি একটা নিট প্রিপারেশন করার জন্য জয়েন করলাম। তখন তো মানে হেডে বা ব্রেনে কোনো একটা থট এসেছিল যে হ্যাঁ এর জন্য আমাকে ডাক্তার হতে হবে, বা এর জন্য আই শুড জয়েন আ কোচিং টু ক্র্যাক নিট। ওই থটটা আনলেই ইচ অ্যান্ড এভরি distraction will go means away from the path. So যেমন অনেক জনাই বলেছেন যে when your goal is clear nothing will be around you, no distraction. তখন গোলটাকে রিমেম্বার করালে অটোমেটিক there will be a subconscious positivity that will drive everything out from you and you will be channelized towards your goal. মানে সৌম্যদীপ বলছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রিলেশনশিপে যাওয়ার আগেই, যখন ওরকম শুরু মনে হচ্ছে রিলেশনশিপ শুরু হবে, তার আগেই একবার মেডিটেট করে মনে করে নেওয়া উচিত যে আমি কেন এই কোচিংটায় ভর্তি হয়েছি, কেন আমার লক্ষ্যটা কি, এইটা একবার মনে করে নেওয়া উচিত। তাহলে রিলেশনশিপের ঝামেলাতেই যেতে হবে না। আর রিলেশনশিপে, কারণ রিলেশনশিপ হলে এইটা অস্বীকার করার জায়গা নেই, ডিস্ট্রাকশন আসবেই, সেটা 1 মাস পরে আসুক, 2 মাস পরে আসুক, ডিস্ট্রাকশন কিন্তু আসবে। এইবার সৌম্যদীপ বলে দিল যে ওই না, একবার ভেবে নাও যে তোমার লক্ষ্য কি। লক্ষ্য যখন এটা, তাহলে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কেউ সফলতা পায়নি। এবার রিলেশনশিপ নিয়েও হয়তো অনেকে সফল হয়েছে, হতেই পারে, তাই যারা আমাকে এই প্রশ্নগুলো করেছে তারাও হতে পারে, তবে চান্সেস কিন্তু একটু হলেও কমে যায়, তাই তো নাকি? মানে কারণ ডিস্ট্রাকশন তো আসবে, রিলেশনশিপে থাকা মানে
এই বয়সে তো একটা ডিস্ট্রাকশন আসবে। যাই হোক তাহলে তুই একদম মানে এই যে এখনকার দিনে তুই তো একদম কোভিডের টাইমে পড়েছিস, মানে অনলাইন পড়াশোনা করেছিস, এই ব্যাপারটা তো আসতেই হবে আমাকে। দুটো ব্যাপার তার আগে একটা ক্যাজুয়াল প্রশ্ন করি, অনলাইনে চলে এসেছিস, বাড়ি বসেছিলিস, এত যে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ আসে, অ্যামাজনে ওয়েব সিরিজ আসে, ইউটিউবে এত ভিডিওস, এত কিছু, তোর মনে হতো না এগুলো দেখি বা দেখতিস কিছু? কি ব্যাপারে, এসবের ব্যাপারে কি করতিস? না, এরকম তো আমার ওরকম কোনো হবি থাকেনি কি ওয়েব সিরিজ বা মুভি দেখতে হবে, এরকম তো ম্যাক্সিমাম টাইম কোচিং আর স্কুলেই চলে যেত। আর বাকিটা যে সেলফ স্টাডি, যে ঘরে এসে যে পড়ার টাইম, সেটা সেলফ স্টাডি করতাম। আর আমার তো হবি যেমন ড্রয়িং করা, তো আমি ড্রয়িং করতাম, বা বন্ধুদের সাথে আমাদের যে ফ্রেন্ডস গ্রুপের ফ্রেন্ডস আছে তাদের সাথে কথা বলা, প্যারেন্টসদেরকে টাইম দেওয়া, নিজেদের কথা শেয়ার করা, এসব করতে করতেই মিনস ডেজ আর মানে ও একেবারে কিন্তু এগুলো একদম করতো না। তাই একজনের আমি শুনছিলাম, সে বলছিল সে সারাদিন নেটফ্লিক্স দেখতো, তারপর নাম বলবে। সৌম্যদীপ কিন্তু এরকম বলছে না, সৌম্যদীপ একদম ক্লিয়ার কাট কথা বলছে, যে ওই সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছে, বাবা মার সঙ্গে গল্প করেছে, ছবি এঁকেছে, কিন্তু ওয়েব সিরিজে নইব চ। যাই হোক, এবারে অনলাইনের ব্যাপারটা আসছে, যেহেতু তুই অনলাইনটাকে ফেস করেছিস 1 বছরের বেশি সময় ধরে, অনলাইনে অনেকের সমস্যা হয়, তো তুই যদি কিছু টিপস দিস যে অনলাইনে কি করে ক্লাস করা উচিত, কারণ তোর অনলাইনে ক্লাস হচ্ছে, তাহলে কি সব ক্লাস সে দেখবে, নাকি রেকর্ডেড ক্লাস দেখবে, নাকি লাইভ ক্লাস করা উচিত, নাকি সেটাকে পরে নিজের সময় মতো রেকর্ডেড ভার্সনে দেখা উচিত, কোনটা বেটার? আর অনেকে তো টানা দেখতে অসুবিধা হয়ে যায়, তাহলে কি করা উচিত? মানে তুই কি করতিস লাইভ, মানে এই অনলাইন জিনিসটাকে কোপ আপ কি করে করতিস? প্রথমে তো আমাদের ক্লাস 11টা অফলাইনই হয়েছিল, আর ক্লাস 12 স্টার্টিং থেকে কোভিড প্যান্ডেমিকের জন্য অনলাইন হয়ে গেছিল, কারণ তখন তো লকডাউন চলছিল কান্ট্রিতে। তো প্রথমে একটু প্রবলেম হতো যে কিভাবে এটা কোপ আপ করবো। প্রথমে তো মনে হচ্ছে একদম হবে না, কারণ একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার একদম ভালো নেই অনলাইনে আমাদের কান্ট্রিতে। তারপর আস্তে আস্তে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট আর আমাদের স্কুলও অনলাইনে নিজের একাডেমিক লাইনকে ডেভেলপ করেছিল, তার জন্য। আর স্টুডেন্টস ওয়ার ইউজ টু ইট, ওইটাই তাদের প্র্যাকটিস হয়ে গেছিল কি অনলাইনে ক্লাস করা। আচ্ছা আচ্ছা, তুই আছিস নাকি? বেশি বেনিফিট হচ্ছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, স্যার সাউন্ডটা আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা মানে আমি বলছি যে আচ্ছা, কোনটা বেটার, কোনটা প্রেফার করা উচিত, লাইভ ক্লাসটা নাকি রেকর্ডেড ক্লাস দেখা উচিত, নাকি লাইভ ক্লাসটা টানা করে যাওয়া উচিত, কোনটা বেটার? না, এটা তো মিন্স পার্সন টু পার্সন। আমার মনে হয় একটা ইন্টারনেট সমস্যা হয়েছে। হ্যাঁ, এরপর সাউন্ড আসছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এটা মিন্স পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। কারোর যদি প্রেফারেন্স থাকে যে লাইভ ক্লাসে তার ভালো লাগছে টিচারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এবং সেটার সঙ্গে কোপ আপ করতে পারছে, কি লাইভ অনলাইনে 2 to 3 আওয়ার্স ক্লাস করতে পারছে, তখন সে লাইভ করতে পারে। আবার অনেকজনের প্রেফারেন্স থাকে কি রেকর্ডেড লেকচার 40 বা 45 মিনিটসের কাট করে দেখে পরে সেটা টিচারদের সঙ্গে ডাউট ডিসকাস করে নেওয়া, ফোনে কথা বলে বা মেসেজ করে। যার যেমন প্রেফারেন্স যেমন দেখতে পারে কি কোনটাতে তার বেশি বেনিফিট হচ্ছে। আচ্ছা, মানে যে যার মতো সুবিধা মতো করবে, বা দেখ যেটা পরিস্থিতি সেটা তো মানাতেই হবে, এটা কিছু করার নেই। তাই এখন অনলাইনের জমানা, অনলাইন তাই চলছে, কিছু করার নেই। তাই এটাকে কোনোভাবেই ইগনোর করার সুযোগ নেই। একদম শেষ দিকে চলে এসেছি। তুই সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট, তোর অনেকটা অ্যাডভান্টেজ ছিল এনসিইআরটি পড়ার ক্ষেত্রে, এবং তুই ইংরাজি নিয়ে পড়েছিস ছোট থেকে। এখন কথা হচ্ছে যে বাংলা মিডিয়ামের কি হবে? বাংলা মিডিয়ামটা তো পারছে না, অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তো তোর কোনো এরকম বন্ধু ছিল যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং তারা ভালো রেজাল্ট করেছে? এরকম কি তুই, তোর আশেপাশে যদি কেউ থাকে? আমার বক্তব্য হচ্ছে বাংলা মিডিয়ামের ছেলেরা কি করবে, কি করলে তারাও তোর জায়গায় আসতে পারবে, কি করতে হবে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের তার জন্য?
হ্যাঁ, এখন তো যে কারিকুলাম করেছে সেটা মানে যে কোনো স্টেট বোর্ড বা সিবিএসসি ওটা সিলেবাস অলমোস্ট সেম। তো স্টুডেন্টস যেটা করতে হবে কি এনসিইআরটি রিড করতে হবে, সে কোনো স্টেট বোর্ডের কোনো বুকস রেফার করুক বা কোনো আলাদা অ্যাডিশনাল বুকস, এনসিইআরটি মাস্ট। যে কোনো বোর্ড থেকে সে বিলং করে এনসিইআরটিটা ঠিকঠাক কভার করে নিলে আর এটা হয়েও যায়, কারণ এখন স্টেটের যে সিলেবাস আর সিবিএসসি সিলেবাস অলমোস্ট সেম। কনসেপ্টগুলো একবার জানা থাকলে যে কোনো ল্যাঙ্গুয়েজে, সেটা হোক ইংলিশ বাংলা, আর সেটা এনসিইআরটি থেকে কভার করে নিলে, আর কোশ্চেন প্র্যাকটিস তো মাস্ট, ওটা করে নিলে যে কোনো বোর্ডের স্টুডেন্টসরাই হাই পারফরমেন্স লেভেল অ্যাচিভ করতে পারে। মানে যে কথাটা বলে বলে আমি পাগল হয়ে গেলাম, সৌম্যদীপের মুখ থেকে সেটাকে বলিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি বোর্ডের সিলেবাস আর নিটের সিলেবাসের মধ্যে এবং বিভিন্ন বোর্ডের সিলেবাসের মধ্যে কিন্তু এখন আর কোনো ডিফারেন্স নেই। অ্যাকচুয়ালি সিলেবাসটা অলমোস্ট সেম। তার মানে এনসিইআরটিও যদি কেউ ভালো করে পড়ে, তার মানে এই নয় যে সে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উত্তরগুলো ঠিকঠাক করে লিখতে পারবে না। কারণ আমি সবসময় বলি ভাই, কার্ডিয়াক সাইকেল তো আর বোর্ড অনুযায়ী চেঞ্জ হয়ে যায় না। তোর হার্টের দুটো চেম্বার, আর সিবিএসসির হার্টের দুটো চেম্বার, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো 4টে চেম্বার নয়, হার্টের 4টে চেম্বার তো প্রত্যেকটা বোর্ডেই রয়েছে। তো এই যে ভুল ধারণাটা, এটা আমার মনে হয় অনেক টিচাররাই তৈরি করতে, যে বাবা নিট মানে ওটা কিন্তু সিবিএসসি জিনিস, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা পারবে না, এবছর আগে বোর্ড ভালো করে দাও, পরের বছর নিট দেবে। এই যে ভুল ধারণাটা তৈরি করে রেখেছে, এর জন্যই আমার মনে হয় বাংলার ছেলেরা আগেই পিছিয়ে গেছে, আগে কিছুটা পিছিয়ে গেছে। এবং আমি আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে বলি, আমি অলরেডি 2-3টে ভিডিও নিয়ে বানিয়েছি, যে দুটো বাবা একই। তুই এনসিইআরটিটাই পড় না ভালো করে, তুই বোর্ডেও 90% এর উপর নাম্বার। হ্যাঁ, সেটাই, কনসেপ্ট তো একই, সব জায়গায় কনসেপ্টটা তো সেম। আমি এটাই বলি তোর, আমি অবাক হয়ে যাই, হার্টের দুটো চেম্বার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, আর এতে তো 4টে নয়, আমি তো আলাদা কি করে পড়াবো? মানে একজন আমাকে মনে আছে, আমাকে একজন বলছিল, স্যার নিটের জন্য আমি পড়ি, আমি বোর্ডস। আমি বললাম কি বাবা, নিট আর বোর্ডস এর জন্য পড়া মানেটা কি? আমি তো এটাই আজ অব্দি বুঝলাম না। মানে তুই কি এরকম কিছু ফিল করেছিস যে নিটের আর বোর্ডের পড়া দুটো আলাদা হওয়া উচিত, বা এরকম কি ব্যাপারটা কি? আমি তো বুঝিই না। কারণ তুই যদি কার্ডিয়াক সাইকেল জানিস, তুই 4 লাইন লিখতে পারবি কার্ডিয়াক সাইকেল সম্পর্কে, আবার তুই দুটো এমসিকিউ সলভ করতে পারবি, এটাই সহজ ব্যাপার। যাই হোক, এটা কেউ বোঝে না, তো আমি এটা বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আমি এখনো অবধি পারিনি। আমার টেলিগ্রাম চ্যানেলে মনে হয় প্রায় 6-7 হাজার স্টুডেন্ট রয়েছে, যাদেরকে আমি এখনো বুঝিয়ে উঠতে পারিনি যে দুটো একই, নিট বোর্ড সব এক। যাই হোক, সেটা আলাদা কথা। আর একটা কথা যেটা তোকে, তাহলে তুই বললি যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরও সম্ভব, এনসিইআরটিটা আগে পড়ো বস। এনসিইআরটির বাংলা পিডিএফ পাওয়া যায় বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। আমি বলছি যদি এনসিইআরটির ইংরেজি বইটা, কিন্তু আমার মনে হয় ইংরেজি বইটা পড়া উচিত সৌমদীপ, নাকি? কারণ প্রশ্নটা তো ইংরেজি বই থেকে সেট হয়। কারণ হ্যাঁ, ইংলিশ বই থেকে সেট হয়, আর লাইন বাই লাইন কোশ্চেন উঠে আসে ওখান থেকে। তাই জন্য ইংলিশটা তো ফার্স্ট প্রায়োরিটি প্রেফার করা উচিত। ইংলিশটা কিন্তু প্রেফার করা উচিত, বাংলাটা বোঝার জন্য পাশে পিডিএফ রাখতে পারো, কিন্তু এনসিইআরটি পড়তে হবে। দ্যাটস ইট। তাই আমি মোটামুটি, আমার মনে হয় যে ওই সমস্ত বোকা প্রশ্নগুলো আমি সৌম্যদীপকে করতে চাই না। সৌম্যদীপ কত ঘন্টা পড়তো, কারণ ওটা সৌম্যদীপের নিজস্ব ব্যাপার, ও কত ঘন্টা পড়বে, তার সঙ্গে যে শুনছে তার কোনো সম্পর্ক নেই। সৌম্যদীপ কোন বই ফলো করতো, এটা নিয়ে আমাকে অনেকে বলতে বলবে। আমি এই প্রশ্নটা তাই করেই দিচ্ছি, এটা অডিয়েন্স রিকোয়েস্ট ধরে নে, যে কি বই তুই ফলো করতি, বা সাজেস্ট কর যে কি বই ফলো করা উচিত। একটা করে বইয়ের নাম বলে দে বাবা। বায়োলজির কি এমসিকিউ বই হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি কি হতে পারে? আমি তো মেইনলি নিটের জন্য আকাশের প্যাকেজই ফলো করেছি, আর এক্সট্রা বই তেমন কিছু করা হয়নি। এনসিইআরটি থরলি পড়লে আর যে কোনো কোচিং মেটেরিয়ালস এর স্ট্যান্ডার্ড প্যাকেজ পড়লে অটোমেটিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আর কোয়েশ্চেন প্র্যাকটিস তো চলতেই থাকতে পারে, বিভিন্ন টেস্ট সিরিজ, বিভিন্ন কোচিং, বিভিন্ন ডিএলপি ম্যাটেরিয়ালস, কোয়েশ্চেন প্র্যাকটিস যে কোনো সোর্স থেকেই করা যেতে পারে, অলমোস্ট সেম থাকে। আর কনসেপ্টের জন্য আমি তো এনসিইআরটি রিড করতাম, আর ক্লাসে স্যার যেটা বুঝিয়েছেন সেটা রিভাইজ করতাম, আর ওই আকাশের স্টাডি ম্যাটেরিয়ালস ইউজ করতাম। বেশ, তাহলে এই হয়ে গেল, আর কিছু নেই, আর কোনো ব্যাপার নেই। সৌম্যদীপ চলে যাচ্ছে দিল্লি এমসে। তো সৌম্যদীপ দিল্লি এমসে যাওয়ার পরে কি আবার মানে এখানে ফেরার ইচ্ছা আছে নাকি দিল্লি এমসে থেকে তারপরে বাইরে বা ওখানেই থেকে যাওয়ার প্ল্যান? শুনছিলাম তো রেডিওলজি নিয়ে পড়ার ইচ্ছা, সেটার কারণ কি? রেডিওলজি স্টেবল লাইফ, তাই না? রেডিওলজিস্ট অ্যাকচুয়ালি বাবার ইচ্ছা আছে, বলে না চাইল্ডস ড্রিম। বাবা ছোট থেকে বলেছে কি রেডিওলজিস্টটা ইউ শুড ট্রাই টু মেক মি হ্যাপি, লাইক দ্যাট। সেই জন্য রেডিওলজি হবি। এখন কিন্তু সার্জারি আর মেডিসিনের ডিমান্ড হঠাৎ করে বাড়তে শুরু করেছে গত কয়েক বছরে, যেটা সেটা তো দেখবো যে ক্যারিকুলামে কোনটা ইন্টারেস্ট আসছে, সেটা অনুযায়ী তো ডিসাইড করবো। ওটা তো এখন বলা যাবে না যে কোনটাতে স্পেশালাইজ হবে। ইন্টারেস্ট তো অবশ্যই, তুই যদি ডাক্তার হোস তাহলে ডাক্তারির সাবজেক্টগুলোতে
পেশেন্টকে ট্রিট করা যায়, ইন্টারেস্ট তো সেখানেই আসবে। কারণ আমার মনে হয় একজন ডাক্তারের কাছে সব থেকে বেশি আনন্দ যখন একজন পেশেন্ট তোকে এসে বলবে যে ডাক্তারবাবু আপনার জন্য আমি ভালো হয়ে গেছি। দিস ইজ দ্য বেস্ট কমপ্লিমেন্ট ডাক্তাররা যেটা পায়, এবং সেইটা তো রেডিওলজিস্টরা আমার মনে হয় অনেকটাই কম পায় বা পাই না। রেডিওলজিস্টের কাজটা ব্যাক অফিসে থাকে। অবভিয়াসলি রেডিওলজিস্ট খুব ইম্পর্টেন্ট রোল, সব থেকে দামি ব্রাঞ্চও আমাদের যত মেডিকেল সায়েন্সের যত ব্রাঞ্চ আছে, কিন্তু যাই হোক সেটা তুই আমার মনে হয় পড়তে পড়তে বুঝতে পারবি। বাবা মাও তখন তোর ইচ্ছার উপর কিছু বলবে না, যে তুই যদি বলিস যে না আমি মেডিসিন, বলবে না না তোকে রেডিওলজি নিতে হবে। যাই হোক, সৌম্যদীপের জন্য অল দ্য বেস্ট। এবং সৌম্যদীপ কথা বলে আমি যেটুকু বুঝলাম এবং আগেও কথা বলেছি, সৌম্যদীপ কিন্তু একজন র্যাঙ্কার, টপার, এগুলো তো অনেকটা লাকের উপরও ডিপেন্ড করে, কারণ একটা দুটো এমসিকিউর এদিক ওদিকে 1 থেকে 100 চলে যায় র্যাঙ্ক। কিন্তু সৌম্যদীপ একজন খুব ভালো মানুষ, সৌম্যদীপ একজন খুব ভালো ছাত্র, এবং সেটাই বলে যে সৌম্যদীপ কিন্তু আজকে শুধু এইখানেই থামবে না, আগামী দিনগুলোতেও সৌম্যদীপ আরো আরো ভালো রেজাল্ট করবে। আমার অল দ্য বেস্ট রইল তোর জন্য। ওই যে বললাম, আমার খুব ভালো লাগে যখন কোনো বাঙালি এত ভালো রেজাল্ট করে। আমাদের ব্যাচে 2012 সালে প্রবাবলি কেউ এমসে সে বছর এমস দিল্লিতে চান্স পায়নি, তার পরবর্তীকালে পেয়েছিল, হয়তো পায় প্রত্যেক বছরই। তবে এবছর সৌম্যদীপ যাচ্ছে দিল্লি এমসে। আবারও অল দ্য বেস্ট, কনগ্রাচুলেশনস। আর আমি অবশ্যই চাইবো যে তুই কোনো না কোনো ভাবে বাংলার স্টুডেন্টদের জন্য বা বাংলার লোকেদের জন্য বা বাংলার মানুষদের জন্যও কিছু না কিছু করিস জীবনে, যাতে 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 হ্যাঁ বাংলার সবাই উপকৃত হয়, আমার মনে হয় এটাই বলার। আর যারা বাঙালি স্টুডেন্ট তারা, আমি একবার জাস্ট বলে দিই, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকতে পারে, আমি প্রচুর নিটের ব্যাপারে কথাবার্তা বলি। আর এই যে সৌম্যদীপকে দিয়েও বলালাম, মানে সৌম্যদীপও বললো আর কি, মানে অ্যাকচুয়ালি ওইগুলো ফ্যাক্ট যেগুলো আমরা জানি, যে নিট বোর্ড আলাদা নয়, সবাই একই করতে পারে, এনসিআরটি পড়তে হয়। এই কথাগুলোই যদি আরো মানে শুনতে চাস, যেগুলো আমি বলেই থাকি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকিস আমার, আর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে থাকতে পারিস। ওখানে আমি কথা বলবো, হয়তো কোনোদিন সৌম্যদীপকে নিয়ে এসেও সৌম্যদীপও কিছু কথা বলতে পারে। যাই হোক, এইটুকুই ছিল সৌম্যদীপ। সৌম্যদীপ, শেষ কোনো কথা কার জন্য বলবি জানি না, যদি কাউকে কোনো মেসেজ দেওয়ার থাকে বা পরবর্তী অ্যাসপিরেন্টদের কোনো মেসেজ দেওয়ার থাকে, তাহলে সেই মেসেজ তোর থেকে। পরবর্তী নেক্সট কামিং অ্যাসপাইরেন্টসদের তো বলবো, মিন্স স্টে মোটিভেটেড এন্ড এভরিথিং ইজ পসিবল। মানে এখন যদি কেউ জিরোতে দাঁড়িয়ে থাকে, এবছর অনেকে তো 200-250 পেয়েছে, তারা কি পরের বছর নিট ক্র্যাক করতে পারবে? একদম একদম, সেটা তার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে, তার কতটা সে গোল ওরিয়েন্টেড, মোটিভেটেড। এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। এইরকমই একটা পজিটিভ ভাইবে আজকের এই ভিডিও, এই সেশনটা এখানে শেষ করলাম। আশা করি অনেকেই আজকের পরে আবার স্বপ্ন দেখতে শুরু করবে, এবং স্বপ্ন দেখাটা খুব দরকার। যেরকম আমি বলি, সৌম্যদীপের কথাগুলো সবাই একটু পারলে ফলো কর, তাহলে সৌম্যদীপের মতো প্রচুর সৌম্যদীপ আবার পরের বছর তৈরি হবে, এবং আমরা বারবার বলতে পারবো যে বাংলা প্রত্যেকবার জিতবে, বাংলাই এগিয়ে থাকবে। এই বলে আজকের মতো এই সেশন শেষ করলাম। ধন্যবাদ।